আমার সম্পদ আর আমাকে জিজ্ঞেস করছো মালিককে। মেসেজটা পড়ে মনের মধ্যে অন্যরকম একটা প্রশান্তির হাওয়া বইছে। মনের মধ্যে চেপে রাখা একটা প্রশ্ন করে বসলাম তাকে, আচ্ছা আমাদের দেখা হবে কোথায়? ওপাশ থেকে জবাব এলো, ঠিক সময়ে জানিয়ে দেব। এই লোকটা কেমন যেন অদ্ভুত, সব কিছুই আমার কাছে ধোঁয়াশাভাবে উপস্থাপন করেন। তাকে বিদায় জানিয়ে শান্ত মস্তিষ্ক নিয়ে খুব আরাম করে ঘুমাতে গেলাম। কোনো একটা পেপো ধরনের বিকট শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলতে আমার সামনে তাসফি আপুকে আবিষ্কার করলাম, হাতে একটা কেক নিয়ে দাঁড়ানো। পাশে দাঁড়িয়ে আছে নিয়াজ ভাইয়া, হাতে দুটা বেলুন নিয়ে। আমি উঠতেই সাথে সাথে বেলুন দুটা ফাটিয়ে ফেলল। আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে সাধু। ঠিক মাথার পাশে নয়, বলতে গেলে একেবারে কানের পাশে একটা বাঁশির মতো কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আরেক কানের পাশে একটা ছোট্ট বক্স থেকে সুর ভেসে আসছে। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জ্যোৎস্নাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায়। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়। আজ জন্মদিন তোমার। গানটা শুনে ওদের মতলব বুঝতে পারলাম। উঠে বসে ঠোঁটের কোণে একটা চড়া হাসি নিয়ে সবার দিকে তাকালাম। নিয়াজ ভাইয়া গানটা বন্ধ করে দিল। এবার সবাই একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিয়া জুই, হ্যাপি বার্থডে টু ইউ। ওদের এমন কর্মকাণ্ডে চোখ বেয়ে খুশির জলকণা পড়ল। বিগত ৩-৪ বছরে সাধু বাবা আর নিয়াজ ভাইয়া ছাড়া আর কেউ আমাকে বার্থডে উইশ করেনি। আমার জন্মদিনটা উইশ করা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আর কোনো আয়োজন হতো না। হবেই বা কী করে? বিগত 2 বছর ছিলাম জায়েফের বাড়িতে। সবাই কেবল ফোন করে একটু খোঁজ খবর নিত আর উইশ করতো। ব্যাস এটুকুই ছিল আমার জন্মদিন। জায়েফের বাড়িতে যাওয়ার 3 বছর আগেই নিয়াজ ভাইয়া বিদেশে চলে গিয়েছিল। বাবা জন্মদিনের শুভেচ্ছা জানালেও কখনো কেক কাটা হতো না, কারণ বাবা এসব পছন্দ করেন না। কমলা আন্টি আমার জন্মদিনের দিন আমার পছন্দের খাবার রান্না করে দিয়ে যেত, আর সাধু সেই সকালে আসতো, সারাদিন বাসায় থাকতো আর রাতে চলে যেত। আজকে ওরা যে বাবার অগোচরে আমার রুমে এসে এসব কর্মকাণ্ড করছে তা আমি ভালোই জানি, কারণ এই সময় বাবা বাইরে হাঁটতে যান। ফ্রেশ না হয়ে কেকটা কাটলাম, তারপর সবাইকে একটু একটু করে মুখে তুলে দিলাম। সাধু আমার জন্য নিজের হাতে চটপটি বানিয়ে নিয়ে এসেছে। তার সাথে একটা চকলেট বক্স আর একটা কালো হিজাব এনেছে। কালো হিজাব এনেছে কেন, তার কারণও আমি জানি। আমার বেশিরভাগ সময় কালো হিজাব পরা হয় বলতে গেলে কালো হিজাবটা সবচেয়ে বেশি প্রিয়। আজ আলাবি ভাইয়া আর সজল ভাইয়া বাসায় আসবে। তার কারণ হলো 2টা। 1, আমার জন্মদিন বলে, আর 2, তাসফি আপুর হাতে রান্না খাবে বলে। ভাইয়ার বিয়ের পর এই প্রথম তারা 2 জন আমাদের বাসায় আসবে। তাই সজল ভাইয়ার কথা হলো ভাবির হাতে রান্না খাবে। দুপুরে গোসল করে বের হতে উপলব্ধি করি পুরো বাড়িতে খাবারের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। 2টার দিকে আমাদের বাসায় সজল ভাইয়া, আলাবি ভাইয়া আর সাথে আরেকটা ভাইয়া আসে। পরিচয় পর্বে জানতে পারি তার নাম সাইম। সাইম ভাইয়া নিয়াজ ভাইয়ের ভার্সিটি ফ্রেন্ড। তাদের 2 জনের যোগাযোগ ছিল, কিন্তু বাসায় আসা হয়নি কখনো। আজকেই প্রথম আমাদের বাসায় এসেছে। তাদের কথা বলাতেই বুঝতে পেরেছি সাইম ভাই একটু অন্য ধাঁচের ব্যক্তিত্ব বহন করে। কিছুটা ফ্ল্যাট বাস টাইপ, সাথে কিছুটা রসিকও বটে। অবশ্য সাইম ভাইয়া দেখতে মন্দ নন। দুপুরে খাবারের টেবিলে আমি, সাধু, বাবা, নিয়াজ ভাইয়া, তাসফি আপু, আলাবি ভাইয়া, সজল ভাইয়া আর সাইম ভাইয়া বসে খাচ্ছিলাম। আমার ঠিক সামনে বসেছে সাইম ভাইয়া, তার এক পাশে সজল ভাইয়া আর আরেক পাশে আলাবি ভাইয়া। খাওয়ার মাঝে মনে হলো আমার পায়ে কেউ অনবরত গুঁতো দিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে কেউ সামনে থেকে গুঁতো মারছে, আরেকবার মনে হচ্ছে কেউ আড়াআড়িভাবে গুঁতো মেরে যাচ্ছে। এভাবে আমি শান্তিমতো আমার প্রিয় ইলিশ মাছটা খেতেও পারছি না। এতক্ষণের গুঁতোগুতিতে মেজাজটা এবার বিগড়ে গেল। জোরে আমার সামনে থাকা পা জোড়া একটা লাথি মেরে দিলাম। সঙ্গে সঙ্গে আমার সামনে বসা সাইম ভাইয়া চিৎকার দিয়ে উঠল। তার দিকে তাকিয়ে আমি নিজেই ভেবাচাকা খেয়ে গেলাম। তখন নিয়াজ ভাইয়া বলে উঠল, কোনো সমস্যা? সাইম ভাইয়া কিছুটা কাতর কণ্ঠে বলে উঠল, দোস্ত কে যেন লাথি মারল। সাইম ভাইয়ের কথা শেষ হতে না হতে টেবিলের উপরে রাখা আমার ফোনটাতে আলো জ্বলে উঠল। বুঝতে পারলাম কোনো মেসেজ এসেছে। খাবার টেবিলে সবাই একসাথে থাকবে বলে ফোনের সাইলেন্ট মোড অন করে নিয়েছিলাম। বাহাতে টেবিলের নিচে ফোনটা নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। খাবার খাওয়ার সময় কেবল খাবারের দিকেই সব ধ্যান জ্ঞান দিলে চলে না, আশেপাশেও তাকাতে হয়। তাড়াতাড়ি জামার ওড়না ঠিক করো। মেসেজটা পড়ে তড়িতে গতিতে নিজের দিকে তাকালাম। আসলে আমার ওড়না কিছুটা সরে এসেছে। একটু নড়েচড়ে নিজেকে পরিপাটি করে বসলাম। তবে বোধগম্য হচ্ছে না এই মহান ব্যক্তিটাকে। আমার চিন্তা ভাবনার মধ্যেই আলাবি ভাইয়া সজল ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সজল, আমি নতুন সিম নিয়েছি, তোর ফোনে কল করেছিলাম। দেখ লাস্টের 2টা ডিজিট 59 গ্রামের নাম্বার। ভাই এত জরুরি কথা তো পরেও বলতে পারতি, একটু শান্তিতে খেতে দে না।
আলাবি ভাইয়ার বলা কথাটা আমার কর্ণপাত হতেই তাড়াতাড়ি করে আমার মোবাইলে আসা মেসেজটার নাম্বারটা আবার চেক করে নিলাম। নাম্বারটা আলাবি ভাইয়ার বলা নাম্বারটার সংক্ষিপ্ত ডিটেলসের সাথে মিলে যায়। মাথা তুলে আলাবি ভাইয়ার দিকে তাকালাম। দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। তবে আমি তাকানোর সাথে সাথে একটা বেপরোয়া ভাব নিয়ে নিজের মতো করে খেতে লাগলেন। এই লোকটার এমন ভাব দেখলে গা জ্বলে যায়। সাহায্য করবে ঠিকই, কিন্তু পরে আবার এমন ভাব করবে যেন মনে হচ্ছে সাহায্য করে আবার আমাকে খোঁটা দিচ্ছেন। তবে এই মুহূর্তে সাইম ভাইয়ের কথা মনে করে বেশ খারাপ লাগলো, কারণ বেচারাকে খুব জোরিয়ে একটা লাথি মেরেছিলাম। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমরা সবাই ড্রয়িং রুমের ফ্লোরে মাদুর পেতে গোল হয়ে বসে পড়লাম। আমাদের উদ্দেশ্য হলো সবাই মিলে বালিশ ছোড়াছুড়ি খেলবো। বুদ্ধিটা অবশ্য তাসফি আপু আর সাদুর। সকালবেলা সেই ছোট্ট বক্সটায় ছোট্ট করে গান ছেড়ে দিলাম, অর্থাৎ কিছুটা কম সাউন্ড দিয়ে। কিছু সময়ের মধ্যেই আমাদের খেলার আসর জমে উঠল। খেলার শেষ পর্যায়ে গিয়ে টান টান উত্তেজনার মধ্য দিয়ে নিয়াজ ভাইয়া আর আলাবি ভাইয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করলো আলাবি ভাইয়া। গত মাসে আলাবি ভাইয়ারা বাসা চেঞ্জ করে আমাদের এলাকায় শিফট হয়েছেন। তার প্রধান কারণ হলো আলাবি ভাইয়ার অফিস। আমাদের এখান থেকে অফিসটা একটু কাছে বলে তারা বাসা শিফট করে এই এলাকায় এসেছেন। নিয়াজ ভাইয়ার থেকে শুনেছিলাম আমাদের বাসা থেকে তাদের বাসায় যেতে আধা ঘন্টার মতো অতিক্রম করতে হয়। তাই আলাবি ভাইয়া আজ আমাদের বাসা থেকে একটু দেরি করেই বের হবেন। সজল ভাইয়া আজকে আলাবি ভাইয়ার বাসায় থাকবেন। সন্ধ্যার দিকে সাইম ভাইয়া চলে যায়। সাধুকে আগে বলে দিয়েছিলাম ও যেন আজকে রাতে আর বাসায় না যায়। তার একমাত্র কারণ হচ্ছে আমার বর্ষণ সঙ্গীর সাথে দেখা করতে যাওয়া। একা থাকলে কোনো বাহানা দিতে পারবো না, কিন্তু সাধু থাকলে কোনো রকমের বাহানায় বাসা থেকে বের হতে পারবো। সাধুকে যখন বলেছি আমি আমার বর্ষণ সঙ্গীর সাথে দেখা করতে যাব, তখন ও নিজে থেকেই বলেছে আমাকে দেখা করার জন্য রাতটা থেকে যাবে। বিকেল পর্যন্ত খুশিই ছিলাম। তবে ধীরে ধীরে সন্ধ্যা গনিয়ে যখন চারিদিকে অন্ধকার হয়ে রাত বাড়তে লাগলো, তখন আমার মনেও অন্ধকার নামতে লাগলো। কারণ বর্ষণ সঙ্গীর কোনো খোঁজ খবরই নেই। তাকে মেসেজ দিয়েছিলাম, কিন্তু সে আমাকে কোনো উত্তর দেয়নি। বিকেলবেলা সাধুর সাহায্য নিয়ে তার দেওয়া শাড়িটা পরে অপেক্ষা ছিলাম কখন এসে দেখা করার কথা বলবে। কিন্তু একটু আগে এশারের আজান দিয়ে দিয়েছে বলে শাড়িটাও খুলে ফেললাম। মনটা বিষণ্ণতায় ভরে গেল। আজ বুঝি আর তাকে দেখা হবে না। খুব খারাপ লাগছে এই মুহূর্তে। মনে হচ্ছে একটু পরে আমার চোখের জল গড়িয়ে পড়বে। সাধু শুধু আমাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে। একটু পরপরই বলছে আসবে আসবে, কিন্তু তার তো আসার কোনো নামই নেই। আর কখনোই বা আসবেন? রাত 8টার বেশি বাজে। অপেক্ষা করতে করতে রাতের ডিনারটা সেরে ফেললাম, কিন্তু সে এখনও মেসেজ দেয়নি। সজল ভাইয়া আর আলাবি ভাইয়া বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাত প্রায় 10:30। বিষণ্ণতায় ঘেরা ভাঙা মন নিয়ে ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। অজান্তে চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চোখের জল পড়তে দেরি, কিন্তু আমার ফোনের মেসেজ টোন বাজতে দেরি হলো না। তাড়াতাড়ি করে উঠে তড়িৎ গতিতে ফোনের মেসেজ চেক করলাম। যে কাঙ্ক্ষিত ব্যক্তির মেসেজ দেওয়ার কথা ছিল সেই মেসেজ দিয়েছে। প্রথমেই আমার বর্ষণ সঙ্গিনীকে অনেকগুলো সরি জানাই। সরি 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 3 সরি বললাম। এবার ঝটপট করে তোমাদের বাসার ছাদে এসে পড়ো। মেসেজটা পড়ে খুশিতে আটখানা হয়ে বাসার পুরনো 3 পিসটা পরেই দৌড় লাগালাম। এক দৌড়ে দরজার সামনে এসে দরজা খুলে যেই না পা বাড়াতে যাব, অমনি কেউ এসে পেছন থেকে খপ করে আমার হাতের বাহু ধরে ফেলল। এরকম হওয়ায় অনেকটা ভয় পেয়ে গেলাম, কিন্তু পরক্ষণে পিছনে তাকিয়ে দেখি আমার কলিজার বান্ধবী শয়তানমার্কা একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর এমন হাসি দেখে অগ্নিমূর্তি হয়ে ওর দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে গড় গড় করে ও বলতে লাগলো, বোন এমনি তাকাইস না, তোরে এখন পুরাই পেতনির মতো লাগতেছে। একটু নিজের দিকে তাকা, দেখ তুই কি পইরা আসস। এমন রংচং ওঠা জামা পইরা তো আমি হাঁকতেও যাই না। এগুলো পরে যদি তুই আমার জিজুর সামনে যাস, মান সম্মান তোর না গেলেও আমার যাইব। ওর কথা শুনে আমি আমার পরনের জামার দিকে তাকালাম। সত্যি জামাটা একেবারেই বেমানান। রং জ্বলে গিয়ে খুব বিশ্রী অবস্থা জামাটার। নিজের অবস্থা উপলব্ধি করতে পেয়ে সাধুর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। তারপর সাধু আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। পুনরায় ও আমাকে খুব যত্ন করে সেই শাড়িটা পরিয়ে দিল। এরপর আমি নিজ হাতে সাধুর কালো হিজাবটা পরে নিলাম। কালকের দেয়া তার সেই আদো শুকনো বেলি ফুলের মালাটা এক হাতের কবজিতে জড়িয়ে নিলাম। কাঁধের একটু নিচে সেফটি পিন দিয়ে গোলাপ গাছ থেকে একটা হালকা হলুদ গোলাপ নিয়ে আটকে দিলাম। সাধু আমাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে উঠল, একদম মাশাল্লাহ, পুরা ঝাক্কাস। এবার যা, সিমরান টাইপ একটা দৌড় দিয়ে চলে যা। ওর কথা একটু লজ্জা পেলাম। এরপর হাতে মোবাইলটা তুলে দেখি 11টা বেজে গিয়েছে। তাই তাড়াতাড়ি করে দরজা খুলে বের হয়ে যেতে আবার ভিতরে ঢুকে পড়লাম। সাধুকে এসে জিজ্ঞেস করলাম, ভাবি বা ভাইয়া যদি খোঁজ করতে আসে তখন কি হবে? তোমার ভাই ভাবি এখন রোমান্সে বিজি আছে, প্যারা নাই, চিল চিল। যা, তুই মনের সুখে তোর বর্ষণ সঙ্গীরে দেখায়। ওই সেমরি,
তুই জানোস কেমনি আমার ভাই ভাবি এখন কি করে? আরে বোন, এটা কমন সেন্সের ব্যাপার। নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তুমি বুঝবা না, তোমার বিয়ে হয়ে আনেক তারপর বুঝবা। ও, নিজে তো মনে হয় যেন 100টা বিয়ে করে বসে আসো। বোন, তোর কি যাইতে মন চাইতেছে না? এতক্ষণ তো কাইন্দা সব ভাসাইয়া ফেললি, যা এখন দয়া কইরা। ওকে, একটা মুখ ভেঙচি দিয়ে আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য উদ্যত হলাম। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে এসে কেমন যেন গা ছমছম করে উঠল, কারণ এখানে আলো বলতে গেলে একেবারেই নেই। প্রথমে ভেবেছিলাম অন্ধকারে উঠতে পারবো, তবে এখন মনে হচ্ছে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে। ফোনের লাইট জ্বালানোর জন্য ফোনটা অন করে অর্ধেক পিনকোড দিয়েছি। ঠিক সেই সময় কেউ একজন ঝড়ের গতিতে নেমে এসে আমার সঙ্গে ধাক্কা লাগিয়ে চলে গেল। ধাক্কা সামলাতে না পেরে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। ফোনের সাথে আমিও ছিটকে আমার দাঁড়ানো সিঁড়ি থেকে কয়েক ধাপ নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে মাথার মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করতে পারলাম। মনে হচ্ছে কোনো ব্ল্যাক হোল আমাকে গিলে ফেলেছে। চারপাশে অন্ধকার দেখে আমার মনে হচ্ছে সব অন্ধকারগুলো আমার চোখে এসে ভর করছে। বুঝতে পারছি ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমার কল্পনা জুড়ে যে গল্পটা ছিল আড়ালে সব লুকানো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকে। তোমাকে হঠাৎ পেয়ে যেন প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। হঠাৎ করে গানটা বন্ধ হয়ে গেল। পেছনে ঘাড় ফিরিয়ে দেখি সাধু এসেছে। এসেই বলতে লাগলো, ওই তোর যে একদিন বাদে পরীক্ষা, সে খবর আছে? আর এই জায়গায় এমন কাবির সিংয়ের ফিমেল ভার্সন হইয়া বই আসস কেন? জানি তো পরশুদিন পরীক্ষা, নোট আনছস? সাধু মূলত এসেছে আমাকে নোট দেওয়ার জন্য। পরন্তু বিকেলে লাল আভার চাদর যখন আকাশকে মুড়ে নিয়েছে, তখন আমি আর সাধু একসাথে টুকটাক কথা বলছিলাম। কথা চলে ও আমাকে আসলে হাসাতে চাচ্ছে। হঠাৎ করে সাধু বলে উঠল, জুই, তোকে একটা কথা বলি। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, তবে যে জাগ্রত অবস্থায় ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় না। কি বলবি স্পষ্ট বল। যে নিজে থেকে ধরা দেয় না তাকে ধরতে যাবি কেন? সাধু কথাটা সত্যিই তো বলেছে। যে নিজে থেকে ধরা দেয় না তাকে তো কখনো ধরা যায় না। আরও কিছু সময় সাধুর সাথে কথা বলে ওকে বিদায় দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে পড়লাম। ঘরে থাকা একটা ঘড়ির সময় আমি ঘোরাতে পারবো, কিন্তু পৃথিবীর সময়ের কাঁটা ঘোরাতে পারবো না। পৃথিবীর সময়ের কাঁটার সাথে সাথে বদলেছে মানুষ, বদলেছে পরিস্থিতি, বদলেছে জীবনের চাকা। প্রকৃতি এক ঋতু পরিবর্তন করে এনেছে আরেক ঋতু, সময় পরিবর্তন করে এনেছে আরেক সময়। চিরচেনা বর্ষা পার হয়ে এসেছে আরেক নতুন বর্ষা। সময় পরিবর্তন হয়ে আমাকে এগিয়ে এনেছে 1.5 বছর সামনে। হ্যাঁ, সময়ের চাকা ঘুরতে ঘুরতে আমার জীবনে 1.5 বছর অতিক্রম হয়ে গিয়েছে। সব কিছু পাল্টে গিয়েছে এই 1.5 বছরে। শুধু পাল্টানি আমার সত্তায় নিহিত অনুভূতিগুলো। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আমার প্রিয় মানুষটার দেখা পাইনি। তাকে দেখা তো দূরের কথা, তার কোনো খোঁজ পর্যন্ত পাইনি। আজ মনে হচ্ছে 19-এর কোঠায় পা দিয়ে জীবনের সবচেয়ে বিভীষিকাময় দিনগুলো টেনে এনেছি। সেদিন ছাদে না যেয়ে আমাকে যেতে হয়েছিল হাসপাতালের বেডে। সিঁড়িতে পড়ে যাওয়ার পরে আমি মূর্ছা যাই। 78 ঘন্টা অতিক্রম করে যখন আমি সজ্ঞানে ফিরি, তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। জ্ঞান ফেরার পর ডান হাতে, ডান পায়ে আর মাথায় ব্যান্ডেজ দেখতে পাই। জানতে পারি আমার ডান হাতের কবজি আর কনুইয়ের মাঝ বরাবর হাড় ভেঙে গেছে। সেই সাথে পায়ের গোড়ালি থেকে আঙ্গুলের মাঝ বরাবর থাকা 2টা হাড্ডি ভেঙে গেছে। মাথায় বেশ ভালোভাবে আঘাত পেয়েছে, যার দরুন প্রায় 3 দিনের বেশি সময় লেগেছে আমার জ্ঞান ফিরতে। আমি ছাদে যাওয়ার প্রায় 3 ঘন্টার মতো সময় অতিক্রম হওয়ার পরেও যখন বাসায় ফিরছিলাম না, তখন নাকি সাধু ছাদের দিকে আসে আমাকে খুঁজতে। সিঁড়িতে এসেই আমাকে অবচেতন অবস্থায় পায়, আর তারপরে হাসপাতালে আনা হয়। নিয়াজ ভাইয়া ওকে অনেক জিজ্ঞেস করেছে আমি ওই সময় ছাদে কি করছিলাম, তবে ওর থেকে কোনো উত্তর পাইনি। ও শুধু এতটুকুই বলেছে, জুয়ের জ্ঞান ফেরার পর ও নিজে মুখে বললেই আপনি শুনতে পাবেন। হাসপাতাল থেকে 8 দিন পর বাসায় এসে আমি যা শুনি তা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। বাসায় আসার পরের দিন বিকেলে সাধু এসে বলে, জুই, আলাবি ভাইয়ার আব্বু ইন্তেকাল করেছে। আমি উত্তেজিত হয়ে বললাম, কি, কিভাবে, আর কবে হলো? তোর জন্মদিনের দিন রাতে। এতগুলো দিন হয়ে গেল আর আমি জানলাম না। কেমন তোরা, আমাকে একটু বলবি না? তুই তখন অসুস্থ ছিলি, আর তোর ব্রেনে চাপ দিতে মানা করেছে ডাক্তার। কিন্তু তাই বলে এরকম একটা খবর না দিয়ে পারলি কিভাবে? বোঝার চেষ্টা কর তুই। ওই মুহূর্তে বলাটা উচিত মনে হয়নি। কেমন আছেন ভাইয়া? সে তো এতদিন ধরে আউট অফ কন্ট্যাক্ট। সেদিনের আউট অফ কন্ট্যাক্ট আজ পর্যন্ত শেষ হয়নি। তার কোনো হদিস কারো জানা নেই। সজল ভাইয়া আর নিয়াজ ভাইয়া তাকে 1টা মাস ধরে খুঁজেছে, কিন্তু তার ছায়ারও দেখা পায়নি কেউ। শুনেছি তার আম্মু নাকি মানসিকভাবে খুব একটা ভালো নেই। এই 1.5 বছর আমার জীবনেও পরিবর্তন এসেছে, আর তা হলো ভার্সিটির 1 ইয়ার লস গিয়েছে।
আমার জন্মদিনের আগে ভার্সিটির 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিল। কেবলমাত্র একটা পরীক্ষা দিয়েছিলাম। ওই একটা পরীক্ষার পরে আমাদের 16 দিনের একটা গ্যাপ ছিল, অর্থাৎ 16 দিন পর আরেকটা পরীক্ষা ডেট ছিল। এই 16 দিনের মাঝখানে আমার জন্মদিন পড়ে, আর তারপর সব উলটপালট হয়ে যায়। পরীক্ষা দিতে পারিনি আমি। এখনও 2য় বর্ষের ছাত্রী আমি, আর সাধু 3য় বর্ষের ছাত্রী। আমি সুস্থ হয়ে ভাইয়া আর ভাবিকে আমার ছাদে যাওয়ার কারণ বলে দিই। ভাই আগে থেকে এই সম্পর্কে কিছুটা অবগত ছিল বলে তার কাছে আর কোনো কিছুই লুকায়িত রাখিনি। তবে বাবা এসবের কোনো কিছুই জানে না। সময় যেমন আমার কাছ থেকে 1.5 বছর নিয়ে গিয়েছে, ঠিক সেইভাবে আমার বর্ষণ সঙ্গী কেউ নিয়ে গিয়েছে। তাকে ভালোবাসি কিনা বলতে পারবো না, তবে আমার মনের ভালো লাগার জায়গায় পুরোটা জুড়ে সেই ছিল। যদি কাউকে ভালোবাসতে হয় কখনো, তবে তাকেই ভালোবাসবো। একটা সময় যে মেসেজগুলো আমার বিরক্তির কারণ ছিল, এখন সেই মেসেজগুলো আমার একাকিত্বের সঙ্গী। প্রতিদিন রাতে তার পুরনো মেসেজ পড়ে ঘুমাতে যাই। প্রতিদিন আমাদের যেমন দাঁত ব্রাশ করা রুটিন হয়ে গিয়েছে, তেমন তার মেসেজ পড়াটাও আমার রুটিন হয়ে গিয়েছে। বারান্দায় যখন একা থাকি, তার গাছগুলো আমাকে সঙ্গ দেয়। 2 দিন 1 দিন পরপরই রাতে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে একা একা তার দেওয়া শাড়িটা পরে বসে থাকি। তার দেওয়া চুড়িগুলো প্রতিদিন রুটিন করে পরি। একদিন সাদা, একদিন কালো, একদিন লাল, একদিন নীল, একদিন হলুদ, একদিন সবুজ। এইভাবেই কাটে আমার দিন। আমার প্রতিটা দিন শুরু হয় তার নাম নিয়ে, প্রতিটা দিন শেষ হয় তার নাম দিয়ে। প্রতিটা মোনাজাত শুরু হয় তার নাম নিয়ে, প্রতিটা মোনাজাত শেষ হয় তার নাম দিয়ে। তার প্রতি আমার এমন অনুভূতিগুলোর নাম ভালো লাগাও দিতে পারি না, আবার ভালোবাসাও বলতে পারি না। বারবার অনুভূতিগুলোর মাঝে খুঁজতে গেলে দোটানায় পড়ে যাই। পরশু দিন থেকে আমার 2য় বর্ষের সে না দেওয়া ফাইনাল পরীক্ষা শুরু। সেই জন্যই সাধু নোট দিতে এসেছিল। আজ রাতেও পড়াশোনা শেষ করে তার পাঠানোর চিঠিগুলো নিয়ে বসে আছি, পাশে চুড়িগুলো রাখা। বসে বসে তার প্রথম দিনের পাঠানো সেই চিঠিটা পড়লাম। আজ 1.5 বছর পর্যন্ত পড়ে আসছি। এক মুহূর্তের জন্য আমার কাছে মনে হয় না চিঠিটা পুরনো। যতই পড়ি ততই মনে হয় নতুন চিঠি পড়ছি। চিঠিটা পড়ে শুকনো বেলি ফুলের মালা হাতে নিয়ে ছুঁয়ে দেখলাম। তারপর 1 মুঠো সাদা চুড়ি আর 1 মুঠো নীল চুড়ি মিলিয়ে হাতে পরে নিলাম। নীল রঙটা তার পছন্দের ছিল। বারান্দায় গিয়ে হাত নেড়েচেড়ে একা একাই চুড়ির রিন টেনে আওয়াজ তুলে তা শুনতে লাগলাম। একটু পর রুমে এসে চুড়িগুলো খুলে ঠিকঠাকভাবে রেখে সব কিছু গুছিয়ে শুয়ে পড়লাম। মাঝখানে 1 দিন চলে গেল। আজ পরীক্ষা দিতে ভার্সিটিতে যাব। হালকা নীল আর সাদার মিশ্রণে একটা 3 পিস পরে নিলাম, সাথে নীল রঙের একটা হিজাব পরলাম। গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধুর জন্য অপেক্ষা করছি। ওর আমাদের বাসার সামনে আসার কথা। কিছু সময় দাঁড়ানোর পরে সাধু এসে পড়ে। এসেই বলতে লাগে, কী রে, এত আগে আগে দাঁড়ায় আসোস কেন? তোর জন্য তো আর পাত্র দেখতে যাইতেছি না, এত তাড়া কিসের? আচ্ছা, এরপর থেকে লেট করে আসবো বলি একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসলাম। সাধু এসে আমার পাশে বসলো। রিক্সায় 5 মিনিট যাওয়ার পরে হঠাৎ সাধু বলে উঠল, তুই আর আগের মতো আমার সাথে ঝগড়া করস না? আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। রিক্সা এসে ভার্সিটির মেন গেটের সামনে থামলো। ভাড়া মিটিয়ে গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে মাঠ পেরিয়ে পরীক্ষার হলে চলে আসলাম। ভালোভাবে পরীক্ষাটা দিলাম। শেষ হতে হতে প্রায় 4:30টার বেশি বেজে গেল। নিচে নেমে ভবনের সামনে দাঁড়িয়ে সাধুকে কল করলাম। সাধু বলল ও ক্যান্টিনে আছে, এখনই এসে পড়বে। একটু পরে হাতে 2টা চিপসের প্যাকেট নিয়ে আমার সামনে হাজির হলো। আমরা যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি তার সোজাসুজি আমাদের ভার্সিটি থেকে বের হওয়ার মেন গেট। পকেট গেটটা খুলে হা করে রাখা। গেটের ওপাশের কিছু কিছু মানুষের যাতায়াত দেখা যাচ্ছে। সামনে আগানোর উদ্দেশ্যে পা বাড়ানো মাত্রই দেখতে পেলাম 2টা ছেলে রাস্তা থেকে দৌড়াতে দৌড়াতে ভার্সিটির পকেট গেট দিয়ে ভিতরে ঢুকে গেল। ছেলে 2টা গেট দিয়ে প্রবেশের সাথে সাথে পিছনে আরও একজন ঢুকে পড়ল। প্রথম 2টো ছেলের গায়ে ছেঁড়া ফাটা প্যান্ট আর গেঞ্জি, যাকে অনেকেই ফ্যাশন বলে থাকে। মাথার চুলগুলো আরেকটু বড় হলেই বোঝা যেত না এরা মেয়ে নাকি ছেলে। তবে এদের পেছনে যে লোকটা আসছে সে পুরো শুভ্র রঙে ঢাকা, অর্থাৎ সাদা পাঞ্জাবির সাথে সাদা পায়জামা, তবে গলায় একটা কালো রঙের শাল ঝুলিয়ে রাখা। দেখলে বোঝা যায় শীত নিবারণের জন্য নয়, বরং ফ্যাশনের উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। দৌড়ে আসার ফলে শালের শেষ 2 প্রান্ত 2 পাশে পতাকা ন্যায় উঠছে। আমাদের থেকে তাদের দূরত্বটা অনেক বলে কারো মুখমণ্ডল স্পষ্ট বোঝা যাচ্ছে না। পাশ থেকে সাধু গুঁতো মেরে বলল, কী রে, এটা কোন কবির সিংয়ের আবির্ভাব হলো? ওর এই কথা বলার কারণ হলো সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার দূরে থেকে গাল ভর্তি দাড়ি ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। মাথার চুলগুলো দৌড়ানোর কারণে উপনেজ হচ্ছে। আমি সাধুকে বললাম, এত কবির সিং করসকে? আরে পরশু তোদের বাসা যাওয়ার আগে মুভিটা দেখা তারপর তোদের বাসায় গেছিলাম, এখন শুধু মাথায় কবির সিংই ঘুরে। সাধুর কথা শেষ হতে না হতেই আমি আর সাধু দুজনেই আটকে উঠলাম, কারণ দৌড়ে আসা 3 জনের মধ্য থেকে
পেছনের পাঞ্জাবি পরা লোকটা যখন দৌড়ে আসছিল তখন তার পাশ দিয়ে আমাদের ভার্সিটির জুনিয়র ছেলেরা হকি স্টিক নিয়ে খেলতে যাচ্ছিল। ওদের থেকে 2 হাতে 2টা হকি স্টিক নিয়ে সামনে 2টা ছেলেকে ইচ্ছা মতো মারতে শুরু করলো। মারতে মারতে ক্যান্টিনের সামনে গিয়ে হাতে 2টা কাঁটা চামচ তুলে নিল। এরপর যে 2টা ছেলেকে মারছিল তাদের মধ্যে থেকে একজনের কাঁধে কাঁটা চামচ 2টা বসিয়ে দিল। তখন পাশের ছেলেটা কাতর কণ্ঠে বলে উঠল, কে আপনি ভাই? আমাদের সাথে কী শত্রুতা? আপনাকে তো চিনিও না আমরা। তখন পাঞ্জাবি পরিহিত লোকটা জোরে হুঙ্কার দিয়ে বলে উঠল, বড় ভাই, নাম মনে রাখিস। সঙ্গে সঙ্গে ছেলে দুটো লোকটার পা জড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলো। ওদের কান্নাজড়িত কণ্ঠে ওরা কী বলছে তা একেবারেই অস্পষ্ট। এর মাঝেই আমাদের ভার্সিটির প্রিন্সিপাল স্যার নেমে আসলেন। সঙ্গে একখানা চেয়ার নিয়ে আসলেন। চেয়ারটা যে তার নিজের অফিস রুমে বসার তাতে কোনো সন্দেহ নেই। আমাদের প্রিন্সিপাল স্যারের পেছনে পেছনে ছুটছে তার অ্যাসিস্ট্যান্ট। আমাদের প্রিন্সিপাল স্যার দৌড়ে গিয়ে পাঞ্জাবি পরিহিত লোকটার পাশে চেয়ারটা রেখে তার হাত দিয়ে ঝেড়ে মুছে বলতে লাগলেন, স্যার প্লিজ আগে বসেন, প্লিজ বসেন স্যার। প্রিন্সিপাল স্যার তার অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি কোনো আক্কেল নেই? তাড়াতাড়ি ছাতা নিয়ে আসো। স্যার এ কথা বলেছেন তার কারণ হলো আকাশ থেকে ছিটে ছিটে বৃষ্টির জলকণা পড়তে শুরু করেছে। আজ শুধু অবাকের উপর অবাক হচ্ছি। আসলে হচ্ছেটা কি তা দেখার জন্য আমি আর সাধু ক্যান্টিনের দিকে অগ্রসর হলাম। আমাদের ভিসি স্যার আর সেই লোকটার সাথে আসতেই আমার মুখ হা হয়ে যাওয়ার উপক্রম। পাশ থেকে সাধু গুঁতো মেরে বলল, ওই সিমরি, আমি যা দেখি তুইও কি তাই দেখোস? দেখবো না কেন? আমি চোখ কি মঙ্গল গ্রহে রেখে আইসি নাকি? তুইও যেখানে আমিও সেখানে, একই জিনিস দেখতেছি আমরা। আমাদের অবাকের কারণ হলো এই মুহূর্তে ভিসি স্যার আর সেই লোকটা কাঁধে কাঁধ মিলিয়ে হাসছে। আর এর চেয়েও তাজ্জব ব্যাপার হলো মুখে এক গাল দাড়ি ভর্তি লোকটাই আমাদের নিখোঁজ হওয়া আলাবি ভাইয়া। কিন্তু এ কী হাল, এ কেমন বেশভূষা! তার এরূপ বেশে আমরা তাকে চিনতে ভুল করছিলাম, কিন্তু কাছে এসে তাকে পরখ করতেই আর তার কণ্ঠেই তাকে চিনতে পারলাম। সাধু আর আমি একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করে পুনরায় সামনে তাকালাম। এতক্ষণে এখানে সদরঘাটের জটলা পেকে গিয়েছে। এর মধ্যে আলাবি ভাই আমাদের ভিসি স্যারকে উদ্দেশ্য করে বলে উঠলেন, স্যার অভিনয় কিন্তু বেশ ভালো করেন। বলেই দুজনে আবার হো হো করে হাসতে লাগলেন। তাদের কাণ্ড কাহিনী দেখে কিছুই বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে আমি নিজেই পাবনা থেকে পালিয়ে এসেছি। আমরা আলাবি ভাইয়ার থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম, তবে তার দৃষ্টি সীমানার মধ্যেই ছিল। কিন্তু একবারের জন্যও তার চোখ আমাদের দিকে পড়ল না। আমাদের ভিসি স্যার হাসি থামিয়ে বলে উঠলেন, চলেন তাহলে স্যার, এদের কাহিনী অফিস রুমে বসে বসে শুনব। সাধু ফিসফিসিয়ে আমাকে বলল, ওই স্যারের মাথার তার কি সবগুলো তার বউ রাইখা দিছে নাকি? কোন মোমেন্টে কি কস তুই? আরে তার যদি বাসায় নাই রাইখা আসে তাহলে আলাবি ভাইরে স্যার স্যার কইতাছে কেন? আমারে দেখা সব জানতা শমশের মনে করিস না? কী রে, হঠাৎ করে আবার আগের ফর্মে চলে আসছিস তুই? তোর মুখটারে একটু শান্তি দে, একটু চুপ কর আর নিয়াজ ভাইয়ারে ফোন লাগা। আমার ব্যালেন্স শেষ হয়ে যাব। আর তোর ফোন কই? এখন যদি তোর মোবাইল থেকে নিয়াজ ভাইয়ার কাছে কল না যায় তাহলে তোর হিজাবটা শেষ হয়ে যাব। আর আমার ফোনে ব্যালেন্স নেই, ঠিক আছে, কিন্তু কল দিয়ে কি কমু? কবি তোর জামাই মরছে, বলত ছেড়ি। ওর সাথে আর কথা না বাড়িয়ে ওর থেকে ফোনটা নিয়ে নিয়াজ ভাইয়াকে কল করলাম। এর মধ্যে আলাবি ভাইয়া আর ভিসি স্যার চলে গেলেন অফিস রুমে। নিয়াজ ভাইয়াকে গুনে গুনে 8 বার কল করেও পেলাম না। ভার্সিটি থেকে মাত্র 10 মিনিট হেঁটে গেলেই ভাইয়ার অফিসে পৌঁছে যাওয়া যায়। সাধুকে নিয়ে ভাইয়ার অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। একটু পরে ভাইয়ার অফিস ছুটি হয়ে যাবে। এখন ভাইয়ার অফিসে গেলে একসাথে বাসায়ও যেতে পারবো। ভার্সিটি থেকে বের হয়ে কিছু দূর আগাতেই বৃষ্টির তেজ কিছুটা বেড়ে গেল। বৃষ্টি মাথায় করেই সামনে পা বাড়ালাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে আসলো, এই মেয়ে। আমি আর সাধু দুজনে পেছনে ফিরে তাকালাম, দেখি আলাবি ভাইয়া দাঁড়িয়ে আছেন। আমাদের ঘুরে দাঁড়াতেই আমার মুখের উপর তার কালো শালটা ছুঁড়ে মারলেন। মুখ থেকে ওটা সরিয়ে যেই না কিছু বলতে যাব অমনি সে আবার বলে উঠলেন, দুজন ভাগ করে গায়ে জড়িয়ে নিও, আর মনে করে কালকের মধ্যেই আমার জিনিস আমাকে ফেরত দিয়ে যেও। আমি ফ্রিতে কাউকে কিছু দেই না। কথাগুলো বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি গটগট করে চলে গেলেন। আমার মাথায় একটাই প্রশ্ন শুধু ঘুরছে, উনি এতদিন কোথায় ছিলেন? আর ওই ছেলেগুলোকেই কেন বা মেরেছেন? আমাদের ভিসি স্যারকে কিভাবে চেনেন? আর চিনলেই বা এত সখ্যতা কিসের? আমার ভাবনার মধ্যেই আমাদের সামনে একটা রিক্সা এসে থামে। রিক্সাওয়ালা বলে ওঠেন, আপুমনিরা যাবেন না? ভাইয়ের অফিসে পৌঁছাতে রিক্সার কোনো প্রয়োজন নেই, কিছু সময় রাস্তা মাত্র। তাও রিক্সাওয়ালা জোরাজুরিতে আমি আর সাধু উঠে বসলাম। সাধু আর আমি আমাদের ভার্সিটিতে হওয়া ঘটনাগুলো আর আলাবি ভাইয়াকে নিয়ে গবেষণা করতে করতে ভাইয়ের অফিসের সামনে এসে নামলাম।
অফিসের ভিতরে ঢুকে একজনকে জানালাম আমরা নিয়াজ ভাইয়ার সাথে দেখা করতে এসেছি। লোকটা আমাদের বসতে বলে ভেতরে চলে গেলেন। একটু পর আবার এসে আমাদের ভাইয়ার কেবিনে নিয়ে গেলেন। ভাইয়ার কেবিনে ঢুকে কোনো রকম ভনিতা না করে গড়গড় করে বলতে লাগলাম, ভাইয়া, আলাবি ভাইয়া ফিরে এসেছেন, আমাদের ভার্সিটিতেই তাকে দেখেছি। আমার কথা শুনে নিয়াজ ভাইয়া তরিত গতিতে বলে উঠল, এত তাড়াতাড়ি? আমি আর সাধু ভাইয়ার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি বললাম, কি? ভাইয়ার চেহারা দেখে মনে হচ্ছে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে, কেমন যেন হাঁসফাঁস করছে। তাকে দেখে মনে হচ্ছে সে ভুল কিছু বলে ফেলেছে। তখনই ভাইয়া বলে উঠল, না মানে এত তাড়াতাড়ি ওকে পেয়ে যাব এটা ভাবিনি। কথাটা বলার সাথে সাথেই ভাইয়ার মুখে চওড়া হাসি রেখে স্পষ্ট দেখতে পেলাম। ভাইয়ার অফিসে কিছু সময় বসে থেকে ভাইয়ার সাথেই আমরা বের হলাম। ভাইয়াকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে আজকে খোশ মেজাজে আছেন, হয়তোবা বন্ধুর খবর পেয়ে খুশি। কিন্তু ভাইয়ার আচরণ কিছুটা অস্বাভাবিক লাগলো। তার মধ্যে খুব একটা উৎফুল্লতা দেখতে পেলাম না। তবে এটুকু বোঝাই যাচ্ছে যে ভাইয়া খুব খুশি হয়েছে। ভাইয়া আমার থেকে আর কোনো কিছুই জানতে চাইল না। আমরা তিনজন একটা রিকশায় করে বাড়ির পথে রওনা হলাম। বাসায় এসে শুধু আলাবি ভাইয়ার ব্যাপারটাই বারবার মাথায় ঘুরছে। তখন খেয়াল করলাম আলাবি ভাইয়ার দেওয়া শালটা পরা টেবিলের পাশের চেয়ারটায় ঝুলছে। ওটা দেখি একটা কথা মনে পড়ে গেল, দুজন ভাগ করে গায়ে জড়িয়ে নিও। ব্যাস, মাথায় শয়তানি বুদ্ধি আসতে আর সময় লাগলো না। রাতে খাবার খেয়ে রুমে আসলাম রিল্যাক্সের একটা ঘুম দেব বলে। কালকে কোনো এক্সাম নেই, আছে তার পরের দিন। খাবার টেবিলে বসেও সেই এক সংবাদ, আলাবি ভাইয়া কোথায় ছিল। আজকের দিনটা পুরো আলাবিময় হয়ে গিয়েছে। রাতে খাওয়া দাওয়ার পর রুমে এসে আমার সেই পুরনো অভ্যাস চালু হলো। একবার করে সব চিঠিগুলো পড়ে, চুড়িগুলো থেকে কালো রঙের চুড়ি পরে আবার পুনরায় সব পরিপাটি করে রেখে দিলাম। আমার শাল দেওয়ার কথা ছিল কালকে, এখন অবধি পাইনি কেন? ফোনে আলাবি ভাইয়া এমন রাগীভাবে কথাগুলো বললেন, মনে হয় তার ওই শালের অভাবে সে শীতে মরে যাচ্ছে। আমারও মনে হচ্ছে যে আমি কোনো ডেলিভারি ম্যান, পণ্য দিতে দেরি হচ্ছে বলে আমাকে রাগাচ্ছেন। এত শাল যে করছে, তার শালটা কি আমি চাঁদের দেশে গিয়ে দিয়ে আসবো নাকি? উনি কোন দেশে থাকে সেই ঠিকানাই তো আমি জানি না। আমি রাগের বশে তাকে বললাম, আপনার শাল নিয়ে আমি শালবন বিহারে গিয়ে ফুলসজ্জা করে এসেছি। নাওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বললাম আমি? কি থেকে কি বলে ফেললাম তা উপলব্ধি করা মাত্রই ফোনটা কেটে দিলাম। সাধু কেউ দেখি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আসলে ব্যাপার হলো, আজ পরীক্ষা দিয়ে আমি সাধুর সাথে ভার্সিটি থেকে বের হচ্ছিলাম। তখন আলাবি ভাইয়া আমাকে কল করেন আর শাল করতে থাকেন। এর মাঝে ফোনটা আবারও বেজে উঠল। কলটা রিসিভ করা মাত্রই ওপাশ থেকে আলাবি ভাইয়া একেবারে শান্ত গলায় বলে উঠলেন, তুই এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ানো তার সামনে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। কোনো প্রকার টু শব্দ করা ছাড়া একা একা গাড়িতে উঠবি। গাড়িতে না উঠলে তোর খবর আছে। আলাবি ভাইয়া তুই তুকারি করে কোন দিনও তো কথা বলেনি, হঠাৎ কি হলো? বেশ চিন্তায় পড়ে গেলাম। তার ওইভাবে কথা বলায় কিছুটা ভয়ও লাগছে। এমন হঠাৎ করে পাল্টে গেলেন কেন উনি? সাধুকে তার বলা কথাগুলো বলতেই সাধু বলল আমাকে একা একা গাড়িতে উঠতে। পেছনে পেছনে সাধু একটা সিএনজি নিয়ে আমাদের গাড়িটাকে ফলো করবে। আমাদের প্ল্যান অনুযায়ী আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ি প্রায় আধা ঘন্টার মতো রাস্তা পেরিয়ে একটা বহুতল ভবনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে নেমে এপাশ ওপাশ ভালোভাবে পরখ করে নিলাম। বিল্ডিংটার নিচ থেকে দাঁড়িয়ে গুনে নিলাম মোট 12 তলা বিশিষ্ট এই বিল্ডিংটা। যেই লোকটা গাড়ি ড্রাইভ করেছিল সেই আমাকে ভিতরে নিয়ে গেল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হাতের বামে দেখলাম আনুমানিক 10টা থেকে 12টা কম্পিউটার, আর তার সামনে বসে কাজ করেছে অনেকে। ভেতরটা কিছুটা অফিসের মতো। ডান পাশে কাঁচ দিয়ে আবদ্ধ রুমে চোখ বুলালে দেখা যাবে একটা সুবিশাল লম্বা টেবিল। দেখে বোঝা যায় এটা কোনো মিটিং রুম। লোকটা আমাকে নিয়ে সোজা গিয়ে একটা স্বচ্ছ কাচের দরজা ঠেলে আমাকে ভিতরে যাওয়ার জন্য ইশারা করলেন। ভিতরে প্রবেশ করে দেখি আলাবি ভাই টেবিলের উপর 2 কুনুতে ভর দিয়ে 2 হাত এক করে তাতে থুতনিটা ভর ছেড়ে দিয়েছেন। পরনে তার সেই দিনের মতোই একটা শুভ্র রঙের পাঞ্জাবি। তার একটা জিনিস খেয়াল করলাম কালকে আর আজকে, তা হলো আগের মতো চশমাটা তার চোখে নেই। চশমা নেই কেন? চোখে কি এখন বেশি দেখে নাকি? তার দৃষ্টি দরজায় দাঁড়ানো মানুষটি অর্থাৎ আমার দিকেই। আমি দরজা থেকে একটু সামনে এগিয়ে এসে ডান দিকে কিছুটা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লাম। দরজা থেকে সামনে যখন ডান দিকে এগিয়ে এসেছি তখন খেয়াল করলাম আলাবি ভাইয়ের চোখের মনিও হালকা ডান দিকে কাত করে আমার দিকে তাকিয়ে আছেন। আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন মনে হয় আমি কোনো ফাঁসির আসামি। নীরবতা ভেঙে আলাবি ভাইয়াও আগে বলে উঠলেন, তখন কি বলছিলে? আমি একবার তার দিকে দৃষ্টি দিচ্ছি তো আর আরেকবার ফ্লোরের দিকে দৃষ্টি দিচ্ছি। তিনি আবার বলে উঠলেন, ফুলসজ্জা এর মিনিং জানো? ফার্দার যদি কোনো উল্টাপাল্টা কথা তোমার মুখে শুনেছি তো জিভ কেটে দেব। অ্যান্ড আই রিয়েলি মিন ইট। আসছে রিয়েলি মিন ইট।
কি এমন বললাম আমি? গালিগালাজ করেছি নাকি এখনও? আলাবি ভাইয়াকে উদ্দেশ্য করে আমি বলে উঠলাম। আমি উল্টাপাল্টা কী কথা বললাম? এখন পর্যন্ত গালিও দেইনি কোনো। দিতে চাও নাকি? না না না, গালি কেন দিব? শাল দিয়ে তাড়াতাড়ি বিদায় হও। থাকতেও আসেনি। ব্যাগ থেকে শালটা বের করে তার টেবিলের উপরে রাখলাম। তারপর একটু হাসি দিয়ে তাকে বলে উঠলাম, এইটা আমার ভাগেরটা। এরপর আবার ব্যাগ থেকে আরেকটা শাল বের করে টেবিলের উপরে রেখে বললাম, এটা সাদুর ভাগেরটা। আলাবি ভাইয়া ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে অবুঝ ভঙ্গিতে বললেন, হোয়াট? আরে, আপনাকে একটার সাথে আরেকটা ফ্রিতে দিলাম। আপনি তো আবার কাউকে ফ্রিতে কিছু দেন না। কিন্তু আমার দয়া মায়া একটু বেশি। কাউকে ফ্রিতে কিছু না দিলে আমার আবার ভালো লাগে না। কিছু একটা ভেবে আলাবি ভাইয়া আমার সামনেই শাল দুটার ভাঁজ খুলে ফেললেন। এমনটা আমি মোটেও আশা করিনি। ভেবেছিলাম আমি চলে যাওয়ার পর সে এগুলো দেখবে, কিন্তু এখন তো নিজের করা গর্তে নিজেই পড়ে গেলাম। কারণ আমার তো আর ঠেকা পড়েনি যে তাকে আমি শাল ফ্রিতে দিয়ে যাব। আসলে আমি তো তার শালটাকে কেটে দুভাগ করে ফেলেছি। আলাবি ভাইয়ের রিয়েকশন দেখার জন্য তার দিকে তাকালাম। তার দিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। দেখি তিনি অগ্নিমূর্তি রূপ ধারণ করে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে পারলে শালটার মতো আমাকেও এই মুহূর্তে দুভাগ করে ফেলতেন। আলাবি ভাইয়া দাঁতের দাঁত চেপে আমাকে বললেন, এমন করেছো কেন? তাকে এই মুহূর্তে আমার ভয় তো লাগছে ঠিকই, কিন্তু তাকে আমার ভয় দেখালে চলবে না। এতে করে সে আরও বেঁকে বসতে পারে। তাই তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, আপনি তো বলেছিলেন দুজনে ভাগ করে গায়ে জড়িয়ে নিও, তাই আমরা দুজনে ভাগ করে গায়ে জড়িয়ে নিয়েছি। কথাগুলো বলা শেষ করে তার দিকে তাকালাম। তাকিয়ে দেখি আলাবি ভাই আমার দিকে তাকিয়ে আছেন। তখন তিনি শান্ত কণ্ঠে বলে উঠলেন, এই দুই ভাগ এখন জোড়া লাগিয়ে দিবে। কিভাবে জোড়া লাগাবে তা তুমিই ভালো জানো। আপনার মাথা জানি। আমার কাছে কি আলাদিনের চারাগাছ আছে যে বললেন আর হয়ে যাবে? খেয়াল করলাম উনি আমার কথায় পাত্তা না দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এই তো ফাঁক পেয়েছি। তাড়াহুড়ো করে দরজার কাছে গিয়ে দরজা ধরে টেনে খোলার চেষ্টা করলাম। প্রথমবারে ব্যর্থ হলাম। পরের বার আবার চেষ্টা করলাম, এবারও ব্যর্থ হলাম। এরপর বারবার দরজার হাতল ধরে টানছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ মনে হলো দরজা লক করা না তো। এমন সময় পেছন থেকে আলাবি ভাই বলে উঠলেন, একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা প্রাপ্তবয়স্ক মেয়ে একই ছাদের নিচে একই সাথে একই রুমে আটকে পড়ল। এরপর যা হলো তা। এতটুকু শুনেই আমি তাড়াতাড়ি আলাবি ভাইয়ার দিকে মুখ করে দাঁড়িয়ে পড়লাম। আলাবি ভাইয়া অতটুকু বলেই চুপ হয়ে গেলেন। তারপর হুট করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটাতে আবার বলতে লাগলেন, এই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি অবুঝের মতো বললাম, কি? তখন আলাবি ভাইয়া আবার ধীরে ধীরে বলতে লাগলেন, প্রাপ্তবয়স্ক একটা ছেলে আর প্রাপ্তবয়স্ক একটা মেয়ে একসাথে থাকলে কি হয়? হঠাৎ করে আলাবি ভাইয়ের এমন পরিবর্তনে একটু ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে বললাম, কি 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 হয়? উনি আবারও বললেন, একটা গান আছে না, হাম তুম এক কামড়ে মে বাঁধ হো আর চাবি খো যায়, বলেই কেমন একটা বিটকেল মার্কা হাসি দিলেন। আমি ভয়ে ভয়ে আবারও বললাম, আমি আপনার শুধু শাল কেন, শালসহ জুতা, মোজা, প্যান্ট, ছেঁড়া ফাটা যত কাপড় চোপড় আছে সব দিয়ে দিব। এরপর তাড়াতাড়ি করে টেবিলের উপর থেকে দুভাগ শাল হাতে নিয়ে আবার দরজার সামনে এসে হাতল টানাটানি করতে লাগলাম। কিন্তু কিছুতেই খুলছে না। অসহায় দৃষ্টিতে আলাবি ভাইয়ের দিকে তাকালাম। দেখি তিনি আয়েসি ভঙ্গিতে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে আমার কর্মকাণ্ড দেখছেন। আমি বললাম, খুলছে না কেন এটা? তখন আলাবি ভাইয়া বললেন, খুলছে না যেহেতু তাহলে এখানে বসেই জোড়াতালির কাজ শুরু করে দাও। মানে? তখন তিনি আমার সামনে একটা বক্স রেখে বললেন, এখানে সুই সুতা সবই আছে। এরপর হাতের ইশারায় সোফা দেখিয়ে বললেন, ওইখানে গিয়ে সুন্দর মতো করে জোড়াতালি দিতে থাকো, যাও, এটা তোমার পানিশমেন্ট। আমি সোফায় গিয়ে বসে গট গট করে দ্রুত সেলাই করে দিলাম। যে সুন্দর সেলাই করেছি তাতে মনে হয় ধরলেই ছুটে যাবে। আলাবি ভাইয়ের টেবিলের সামনে গিয়ে শালটা রাখতে খেয়াল করলাম সে ফোনে কাউকে বললেন, তোর বোনকে এসে নিয়ে যা। কথাটা তার বলতে দেরি, তবে রকেটের বেগে রুম থেকে ছুটে চলে যেতে দেরি হলো না তার চলে যাওয়ার পরেই সাধু হুট করে ঢুকে পড়ল। ওকে দেখিয়ে বললাম, কোন চিপায় গেছিলি তুই? আরে বোন, আমারে কেউ ঢুকতে দিতেছিল না। একটু আগে দেখলাম আলাবি ভাইয়া আর কয়েকটা পোলা হন্তদন্ত হইয়া কই যেন যাইতাছে। তখন আলাবি ভাইয়া আমারে দেখিয়া ঢুকতে দিতে কইছে। আচ্ছা সাধু, তোর কি মনে হয় না আগের আলাবি ভাইয়া আর এই আলাবি ভাইয়ার মধ্যে আকাশ পাতাল তফাত? কথা ঠিক কইছস। আলাবি ভাইয়া তো মারপিট করার মানুষ না। হঠাৎ কইরা এমন হলো কেন? আর দোস্ত, আরেকটা জিনিস খেয়াল কর, ভাইয়া কিন্তু একজন আর্কিটেক্ট। তাহলে ওনার এই জায়গায় কী কাজ? এটা দেখে তো অফিসই মনে হয়, কিন্তু কিসের অফিস এটা? আমরা যখন গভীর গবেষণা মগ্ন তখন দেখি সার্থক ভাই আপনি। আমি আর সাধু যখন গবেষণা করছিলাম তখন আগমন ঘটে সার্থক ভাইয়ার। আর তখনই সাধু তাকে এই কথাটা বলে। তাকে এখানে এই মুহূর্তে আমরা আশা করিনি। সার্থক ভাইয়া বলে উঠলেন,
আমারও তো একই প্রশ্ন। তারপর ভাইয়ার সাথে কথা বলে জানতে পারলাম আমাদের দেখাটা কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। সার্থক ভাইয়া নাকি আলাবি ভাইয়ার সাথে দেখা করতে এসেছিল। আলাবি ভাইয়া সার্থক ভাইয়া আসার আগেই বেরিয়ে পড়েছে বলে আমাকে আর সাধুকে সার্থক ভাইয়াই বাসায় দিয়ে আসবে বলেছেন। একটা কথা বারবার মাথায় ঘুরছে, আলাবি ভাইয়া ফোনে কাউকে বলেছিলেন তোর বোনকে নিয়ে যা। কথার ধরনে মনে হচ্ছিল আমার কথাই বলছিলেন নিয়াজ ভাইয়ার কাছে, কিন্তু নিয়াজ ভাইয়া তো এলো না, বরং তার বদলে সার্থক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি আর সাধু সার্থক ভাইয়ের গাড়িতে বসে আছি। আলাবি ভাইয়ার ওখান থেকে বের হয়ে কিছু দূর আসতেই সার্থক ভাইয়ের একটা কল আসে, তাই ভাইয়া গাড়ি থেকে নেমে ফোনে কথা বলছে। সাধু বসে বসে মোবাইলে একটা ফেসবুক পেজ থেকে ড্রেস দেখছে আর একটু পরপর আমাকে হালকা ধাক্কা দিয়ে বলছে, এটা সুন্দর না, দেখ দেখ এইটাও সুন্দর। কিন্তু ওর এমন কাজে প্রথমে বিরক্ত না লাগলেও এখন বিরক্তি ভাব চলে এসেছে। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি সামনের একটা সরু চিকন গলিতে কয়েকজন মিলে জটলা পাকিয়েছে। এখানে এদের মধ্যে যুবক সংখ্যাই বেশি, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে না স্বাভাবিক, কারণ দেখে বোঝা যাচ্ছে কোনো একজনকে সবাই মিলে হুমকি ধামকি দিচ্ছে। জটলার ফাঁক ফোকর দিয়ে আবছা আবছা দেখতে পেলাম যে ছেলেটাকে সবাই মিলে কিছু একটা বলছিল, সেই ছেলেটাকে কেউ একজন এসে কলার ধরে দুই গালে দুটা চর বসিয়ে দিল। চর দেওয়া লোকটাকে দেখে মনে হলো কিছুটা পরিচিত। হঠাৎ করে একটা নাম মাথায় খেলে গেল, তা হলো আলাবি ভাইয়া। যখনই সাধুকে ডাক দিয়ে বলতে যাব তখনই আমাদের গাড়িটা ওখান থেকে প্রস্থান করলো। এর মধ্যে সার্থক ভাইয়া কখন গাড়িতে এসে বসেছে তার টেরও পায়নি। মনে মনে ভাবছি ওটা তো আলাবি ভাইয়া নাও হতে পারে, কারণ যাই হোক না কেন আলাবি ভাইয়া এমন গুন্ডাগিরি করবে না কোনো দিন। কিন্তু তার পরনের শুভ্র পাঞ্জাবি তো আমার মস্তিষ্কে জানান দিচ্ছে এটা হয়তো বা আলাবি ভাইয়া। ধুর ছাতার মাথা। ভার্সিটিতে আলাবি ভাইয়াকে দেখার পর থেকেই আমার অর্ধেক মাথা ব্যথা হয়ে যায় তাকে নিয়ে গবেষণা করতে করতেই। আমার দৃষ্টির সামনে থাকা বিলের পানিতে টুপটাপ করে বৃষ্টির জলকণা পড়ে নীরব বিলটার পানিকে কাঁপিয়ে তুলছে বারবার। বিকেল হওয়া সত্ত্বেও মেঘের দলেরা আকাশে তাদের অধিকার বিস্তার করে চারপাশকে সন্ধ্যা রূপ দিয়েছে। পরীক্ষা শেষ হয়েছে আজ 3 দিন হলো। কাল আমাদের ভার্সিটির সুবর্ণ জয়ন্তী। সেই সুবাদে সকল সাবেক ছাত্রছাত্রীরা আমন্ত্রিত কালকের অনুষ্ঠানে। ভাবছি সকল সাবেক ছাত্রছাত্রী অর্থাৎ 50 বছরের পুরনো ছাত্রছাত্রীরাও এখন পর্যন্ত বেঁচে আছে নাকি? বেঁচে থাকলে হয়তোবা এখন বার্ধক্য তাদের ছুঁয়ে গিয়েছে, তাদের ছেলেমেয়েদের হয়তোবা বিয়েও হয়ে গিয়েছে, আর ছেলেমেয়েদের সন্তান সন্ততিও হয়ে গিয়েছে হয়তোবা। মানে এখন তাদের নাতিপুতিও আছে। বাহ কি মজা! ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে তারা ভার্সিটিতে আসবে। যখন আমাদের ভার্সিটির বর্ষপূর্তি হবে ইনশাল্লাহ, তখন আমি আর সাধু ও বার্ধক্যের ছোঁয়া নিয়ে ভার্সিটির সেই চিরচেনা গেট অতিক্রম করে ধীরে ধীরে লাঠি ভর দিয়ে ভেতরে প্রবেশ করব। তখন হয়তো বা মাঠ প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করতে পারবো না, কিন্তু সাধু আর আমি ঝগড়া তো করতে পারবো। আমার চিন্তাভাবনায় আমি নিজেই মনে মনে হেসে উঠলাম। এতদিনে আলাবি ভাইয়ের পরিবর্তনের কারণ না জানলেও তার কাজ সম্পর্কে জানা হয়ে গিয়েছে। তা হলো সমাজসেবা আর রাজনীতি। তাকে হঠাৎ করে রাজনীতিতে কেন যুক্ত হতে হলো তা বুঝতে যাওয়া আর আমার অন্ধকারে সুচ খোঁজা একই কথা। তার একটা নিজস্ব স্ট্যান্ড ফর জাস্টিস নামক সংস্থা রয়েছে। তার সংস্থা মূলত গরিব দুঃখীদের ন্যায়ের জন্য, অধিকারের জন্য লড়ে থাকে। আলাবি ভাইয়ের সংস্থাটার কথা জানতে পেরে খুব ভালো লেগেছিল। তার প্রতি অনেক শ্রদ্ধাবোধ কাজ করে এখন, কিন্তু তার মারামারি কাটাকাটির ব্যাপারটা মোটেও ভালোভাবে নিতে পারছি না। সে তো সারাদিন সংস্থা নিয়ে পড়ে থাকতে পারেন, তাই এখানে রাজনীতি করার দরকারটা কোথায়? সন্ধ্যার দিকে 2 হাতে 2টো শাড়ি নিয়ে ভাইয়ার রুমে অগ্রসর হলাম। উদ্দেশ্য হলো কোন শাড়িটা কালকে অনুষ্ঠানে পরে যাব। সাধুকে বলেছিলাম কোন শাড়িটা পরলে ভালো হবে। ও আমাকে বর্তমানে আমার হাতে থাকা 2টা শাড়ি থেকে যে কোনো একটা পরতে বলেছে, কিন্তু এখন আমি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছি কোনটা রেখে কোনটা পরব। 2টো শাড়ি আমার খুব পছন্দের, কারণ 2টো শাড়ি আমার 2জন প্রিয় মানুষ আমাকে দিয়েছে। একটা আমার বর্ষণ সঙ্গীর দেওয়া আর একটা নিয়াজ ভাইয়ের দেওয়া। ভাইয়ের রুমে গিয়ে দেখি তাসফি ভাবি সন্ধ্যাবেলাতেও মাথায় হাত রেখে শুয়ে আছে। ভাবিকে দেখি একটু অবাক হলাম, কারণ সচরাচর সন্ধ্যাবেলাতে ভাবি শুয়ে থাকে না। মনে মনে ভাবলাম হয়তো শরীর খারাপ লাগছে। ভাবি শুয়ে আছে বলে দরজায় নক করে বললাম, ভাবি আসবো? ভাবি কাঠগলা জবাব দিল না। এরকমভাবে না বলে কিছুটা আশ্চর্য হই। তারপর ভাবিকে আবার বলি, কেন? অপরিচিত কাউকে আমি রুমে ঢুকতে দেই না। মানে হলো যে ভাবে বললি আসবো সেভাবে অপরিচিতরা বলে। এবার ভনিতা না করে একদরে খাটে এসে বসে পড়। ভাবির কথায় হেসে দিয়ে তার পাশে গিয়ে বসলাম। তারপর 2টা শাড়ি দেখালাম। ভাবি শাড়ি 2টা থেকে আমাকে আমার বর্ষণ সঙ্গী শাড়িটা বেছে দিল। ভাবি এই শাড়িটা পছন্দ করে মনে মনে একটু বেশিই খুশি হলাম। তবে এই খুশি ভাবির বলা পরবর্তী কথাটায় হার মানতে বাধ্য হলো, কারণ ভাবি সুখী নামক রোগ আক্রান্ত হয়েছে। অর্থাৎ আমাদের নতুন অতিথি আসছে।
ভাবি মা হতে চলেছে, ভাইয়া বাবা হতে চলেছে, আমি ফুপি হতে চলেছি, আর বাবা দাদা হতে চলেছে। খুশিতে ভাবিকে জড়িয়ে ধরলাম। ভাবিকে জিজ্ঞেস করলাম ভাইয়া কিছু জানে কি না। ভাবি বলল এখন অবধি বলেনি। খুশিতে একেবারে দৌড়াতে দৌড়াতে বাবার কাছে গিয়ে খবরটা দিলাম। ভাবি আমাকে বলতে মানা করছিল, তার নাকি লজ্জা লাগে, সে নাকি আরও পরে বলবে। কিন্তু আমি তো খুশি ধরে রাখতে না পেরে দৌড়ে গিয়ে বাবাকে বলে ফেললাম। বাবাও শুনে খুব খুশি হলো। তৎক্ষণাৎ বাবা বেরিয়ে গেল মিষ্টি আনতে। রাতে ভাইয়া আসার পরে আমি আর বাবা প্ল্যান করে ভাইয়ার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ভাবিকেও শিখিয়ে দিলাম যেন কথা না বলে। ভাবিও আমাদের মতো কথা বলল না। ভাইয়া শেষমেশ না পেরে আমাদের তিনজনকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে আসলো। তারপর বলল, কি সমস্যা তোমাদের, কথা বলছো না কেন? কি এমন করলাম আমি? আমার ভুলটা তো বলবে। তখন বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমাকে এত দেরিতে দাদা বানানোর জন্য এটা তোমার শাস্তি ছিল। বলেই বাবা আর এক মুহূর্ত দেরি না করে রুমে চলে গেল। বাকি রইলাম আমি আর ভাবি। ভাইয়া একবার আমার দিকে আরেকবার ভাবির দিকে তাকাচ্ছে, হয়তো বা বুঝতে একটু সময় লাগছে। কিছু সময় পরেই তাসফি আপুকে উদ্দেশ্য করে ঠোঁটের কোণে চওড়া হাসি নিয়ে বলল, সত্যি? ভাবির অবস্থা দেখে বুঝলাম লজ্জা পাচ্ছে, তাই আমি ধীরে ধীরে কেটে পড়লাম। সকালে শাড়িটা পরে হাত ভর্তি সাদা চুড়ি পরে নিজেকে পরিপাটি করে সাজিয়ে গুজিয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছি। অপেক্ষায় আছি সাধুর। একটু পর সাধু আসলে ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলি, তোর এত সুন্দর শাড়ি দিল কে রে? কে দিব আবার? আমার কি জামাই আছে? সাদমান ভাই তো আছে। সাধু একটু বাঁকা হেসে বলল, এটা সাদমানেরই দেওয়া। তাইলে যে কইলি তোর জামাই নেই? ঠিকই তো কইছি, সাদমান আমার জামাই নাকি? সাদমান তোমার জামাই না, তাই না? তাইলে এনগেজমেন্ট করলি কোন বেড়ার লগে? হয়েছে তো মাত্র এনগেজমেন্ট, জামাই তো আর হয় না। যাই হোক, হবু জামাই তো। সাধু আর আমি কথা বলতে বলতে ভার্সিটিতে এসে পড়লাম। ক্যাম্পাসটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর উপর ভার্সিটিটাকে বেশ সুন্দর লাগছে। আশেপাশে পরিচিত অপরিচিত মুখের অভাব নেই। চতুর্থ বর্ষ আর মাস্টার্সের ছাত্রছাত্রীরা আজকে একটু বেশিই ব্যস্ত। এখানে যেমন বোরকা পরা রমণী দেখা যাচ্ছে, থ্রি পিস পরা রমণী দেখা যাচ্ছে, শাড়ি পরা রমণী দেখা যাচ্ছে, ঠিক তেমনি পাঞ্জাবি পরিহিত যুবকদের দেখা মিলেছে, শার্ট প্যান্ট পরা যুবকদের দেখা মিলেছে, আবার ছেঁড়া ফাটা নামক ফ্যাশনওয়ালা যুবকদেরও দেখা মিলছে। মানুষের ভিড়ে এক পলক আলাবি ভাইয়াকে দেখার ভাগ্য হয়েছিল। এখন আলাবি ভাইয়াকেও সাদর স্টাইলে বলতে ইচ্ছে করছে মাদার তেরেসার মেল ভার্সন। কারণ আমাদের আলাবি ভাইয়া সাদা ছাড়া মনে হয় কোনো রং ছুঁয়েও দেখে না। এ পর্যন্ত তাকে সাদা রঙের পাঞ্জাবি ছাড়া আর কোনো কিছুই গায়ে চাপাতে দেখিনি। তবে আজকে একটু ভিন্নতা দেখেছি। তা হলো কালো রঙের একটা মুজিব কোট স্টাইলের জ্যাকেট পরছেন। অনুষ্ঠানের মাঝখানে আমাদের একজন এসে বলল, আমাদের ডিপার্টমেন্ট হেড আমাদের নাকি ডাকছেন, আমাদের দোতলায় যেতে হবে। আমাদের ক্লাসরুমে গেলেই নাকি স্যারকে পাবো। আমি আর সাধু অনেকটাই আশ্চর্য হই। আমাদের কেন ডাকবেন? ব্যাপারটা কেমন যেন লাগছিল, কিন্তু তারপরও স্যার যখন ডেকেছে একবার না হলে গিয়ে দেখে আসি। আমি আর সাধু দোতলার দিকে সিঁড়ি বেয়ে উঠে আমাদের ক্লাসরুমে যাওয়ার আগের যে ক্লাসরুম, সেটা ক্রস করার সময় আমাদের ডাক পড়ে। আশেপাশে তাকিয়ে খেয়াল করলাম আমাদের ক্লাসরুমের আগে ক্লাসরুমটা 5 জন ছেলে হাই বেঞ্চের উপর বসে আছে। দেখে বোঝা যাচ্ছে এরা কোনো সভ্য মানুষ নয়। এক একজনের কানে টপ, গলায় কুকুরের বেল্টের মতো চেন, আর চুলে আগুন ধরার মতো রং, মানে কালার করা। 5 জনের মধ্যে 3 জন বসে বসে সিগারেট ফুঁকছে। এদের মধ্য থেকে দুজনকে চিনতে অসুবিধা হলো না, কারণ যে দুজনকে আমরা চিনি ওরা আমাদের ভার্সিটির মাস্টার্স পড়ুয়া ছাত্র। তবে এদেরকে কোনো কালে ক্লাস করতে দেখা যায় না। কেবলমাত্র পরীক্ষার সময় এদের চাঁদ মুখখানা দেখা যায়। সাথে আরও যে 3 জন ছেলে, তারা আমাদের কাছে একেবারেই অপরিচিত। এখানে এসে মনে হচ্ছে আমরা কোনো ভুল করে ফেললাম। সাধু আর আমি একজন আরেকজনের দিকে তাকিয়ে ওদের কথায় কান না দিয়ে সামনে পা বাড়াতে একজন বলে উঠল, এই যে সোনামণিরা, এদিকে এদিকে, আমরাই তোমাদেরকে ডেকেছি, এদিকে আসো। ওদের কথা শুনে আমরা আমাদের জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। তখন সাধু বলল, দোস্ত দেখ, এই মাঝখানের ছেলেটাকে আমি চিনি। কিভাবে? আরে রাফিদা আপু আর সার্থক ভাইয়ের বিয়েতে এসেছিল ছেলেটা, একেবারে ভালো নয়। আসলে বিয়ের আগের দিন সার্থক ভাই আমাকে হুঁশিয়ার করে দিয়েছিল যেন বিয়েতে ছেলেদের সঙ্গে কোনো প্রকার কথা না বলি। বিয়ের আগের দিন তো আমাকে 3টা ছেলের ছবিও দিয়েছিল আর বলেছিল এই 3 জনের থেকে যেন 100 হাত দূরে থাকি, কারণ রাজনীতির সুবাদে সার্থক ভাইয়া আর তার আব্বুকে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। সেই কারণে ওদেরকেও না পেরে বিয়েতে দাওয়াত দিতে হয়েছিল। আর ওই 3 জনের মধ্যে এই ছেলেও ছিল, সম্ভবত রাকিব নাম। আচ্ছা, তাহলে এখন কি করবি? চল, কোনো খারাপ কিছু করার আগে যাই আর সার্থক ভাইয়ের পরিচয় দিয়ে আসি। ভেতরে ঢোকার দরকার কি? চল এই জায়গা থেকে আর কাইটা পড়ি। গুড আইডিয়া, চল চল। যখনই আমরা দুজন পিছনে ঘুরে চলে যেতে নিলাম, তখন আমাদের ভার্সিটির ছেলেরা এসে আমাদের হাত ধরে ফেলল।
এক প্রকার টেনে নিয়ে গেল, রুমের ভিতর নিয়ে হোয়াইট বোর্ডের সামনে দাঁড় করিয়ে দিল। একজন বলে উঠল, কী গো পাখিরা, এত ফুরুত ফুরুত তো ভালো না। তখন সাধু বলল, আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া। ছেলেটা ভ্রুকুচকে সাধুর দিকে তাকালো। সাধু আবার বলল, আমাকে চিনতে পারেননি? সার্থক ভাইয়ের বোন আমি। তখন ওই রাকিব নামের ছেলেটা চোখের ইশারা দিয়ে আমাকে দেখিয়ে বলল, ফ্রেন্ড হয়? ও বলল, জি। দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানুষ আমি না। তুমি যেহেতু বলেছ তুমি সার্থকের বোন, তাই আমি কথা আরও সোজাসুজি বলবো। কথা হলো, তোমার ফ্রেন্ডকে ভালো লাগছে। আমি আর সাধু দুজনেই তার দিকে চোখ বড় বড় করে তাকালাম। তখন পুনরায় ছেলেটা বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি ওকে প্রপোজ করবো এখনই। ওকে অ্যাকসেপ্ট করতে বলো, আর সেই সাথে রাইট নাও ওর থেকে একটা কিস চাই আমি। ছেলেটার লাস্ট কথায় এতক্ষণ ভয় না হলেও এখন মনে হয় ভয় ঢুকে গিয়েছে। মুহূর্তে চোখে জলকণারা ভিড় জমালো। আমি সাধুর হাত আরও শক্ত করে চেপে ধরলাম। সাধু বলে উঠল, ভাইয়া, আসলে ও একটু অন্য রকমের। আমার কাছে আরও সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনি চাইলে আমি বলতে পারি ওদের কথা। তোমার ফ্রেন্ড অন্য রকমের, তাই তো ভালো লেগেছে। ওকে প্রপোজ বাদ দাও। ওই সব প্রপোজ আমারও ভালো লাগে না। তাই নো প্রপোজ, নো অ্যাকসেপ্ট। জাস্ট একটা কিস হলেই হবে। কথাটা বলে সে আমার দিকে আগাতে লাগলো। ভয়ে আমি জুবুথুবু অবস্থায় হোয়াইট বোর্ডে গা ঘেঁষে দাঁড়িয়ে আছি। মাথা নিচু করে আছি, তাই দেখতে পেলাম লোকটার পা ক্রমশ আমার দিকে এগোচ্ছে। সেই সময় হুট করে কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল, অর্থাৎ আমার আর রাকিব নামের ছেলেটার ঠিক মাঝখানে। পরিচিত একটা নাম ভেসে আসলো কানে, বড় ভাই। তড়িৎ গতিতে উপরের দিকে মাথা তুলে তাকালাম। দেখি সামনে আলাবি ভাইয়া দাঁড়িয়ে আছে। তার মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি না। আলাবি ভাইয়া রাকিবের মুখোমুখি দাঁড়িয়ে আছে, তার পিঠ আমার দিকে। রাকিব বলে উঠল, হোয়াট এ কোইন্সিডেন্স! শত্রুকে যে এইভাবে দেখব ভাবিনি। তুই তোর শত্রুর খবর নাই রাখতে পারিস, কিন্তু আমি বন্ধুর খবর না রাখলেও শত্রুর খবর ঠিকই রাখি। তা তুই কি বড় ভাই? আই মিন আলাবি ওরফে বড় ভাই? ভুল করেও ভাবিস না তোর সামনে পুরনো আলাবি দাঁড়ানো। এরা দুজন যে কী নিয়ে কথাবার্তা বলছে তার আগামাথাও বুঝতে পারছি না। তবে এইটুকু ধারণা হয়ে গিয়েছে যে দুজনেই পূর্ব পরিচিত। এর মাঝে রাকি বলে উঠল, পুরনো ক্ষত এত তাড়াতাড়ি ভুলে গেলি? কথাটা বললে মাথা কিছুটা কাত করে আলাবি ভাইয়ের পেছনে অর্থাৎ আমার দিকে তাকালো। তারপর আবারও বলল, পরিবেশে কেমন যেন লাইলি মজনু গন্ধ পাচ্ছি। কুত্তা সব কিছুর গন্ধ আগেই পায়। আলাবি ভাইয়া এভাবে কেন কথা বলছেন? দেখে তো মনে হচ্ছে এদের মধ্যে সাপে নলে সম্পর্ক। এদের দুজনেরই চোখ দেখলে যে কেউ মনে করবে চোখ দিয়ে দুজন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যাচ্ছে। কিছু লোকের পায়ের শব্দে দরজার দিকে আমরা সবাই তাকালাম। দেখি 7 থেকে 8 জন ছেলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। একজন তাদের মধ্যে থেকে বলে উঠল, বড় ভাই কোনো সমস্যা? আলাবি ভাই একবার ছেলেটার দিকে তাকিয়ে আবার রাকিবের দিকে তাকালো। হঠাৎ করে আলাবি ভাইয়ার কথা বলার ভঙ্গিমা পাল্টে গেল। কণ্ঠে গম্ভীরতা টেনে বললেন, এখানে যখন এসেই পড়েছিস আবারও দেখা হওয়াটা নিশ্চিত। আলাবি ভাই আমার হাত ধরে সাধু সহ বাইরে এসে পড়লেন। পেছনে পেছনে সেই 7-8 জন ছেলেগুলাও আসছে। মাঠ পেরিয়ে যখন ভার্সিটির গেটের দিকে যাচ্ছিলাম তখন কে কেউ আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, আবার কে কেউ নিজেদের মধ্যে ব্যস্ত ছিল। গেট দিয়ে বের হয়ে আলাবি ভাইয়ের থেকে হাতটা ছাড়ানোর জন্য মুষ্টামুষ্টি করতেই হুঙ্কার দিয়ে বলে উঠলেন, এই মেয়ে! ভয়ে আমি লাফিয়ে উঠলাম। আমার পাশে দাঁড়িয়ে আছে সাধু। এমন এক বিকট আওয়াজে সাধুও লাফিয়ে উঠল। আলাবি ভাইয়া পুনরায় বললেন, এরপর থেকে যদি বোরকা ছাড়া তোকে বাইরে ঢ্যাং ঢ্যাং করতে দেখি তাহলে জন্মের মতো বাইরে বের হওয়া দেখিয়ে দিব। তার এমন কথায় আমার কিছুটা খারাপ লাগলো, কারণ আমার সাথে তুই তুকারি করে কথা বললে আমার খারাপ লাগে। আলাবি ভাইয়া যদি আগে থেকে আমাকে তুই করে ডাকতো তাহলে মানা যেত। নিয়াজ ভাইয়া, সজল ভাইয়া, সাধু, ওদের তুই ডাকের মধ্যে আর আলাবি ভাইয়ার তুই ডাকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। উনি বোরকা পরার যে বিষয়টা বলেছেন মানছি, সেটা ভালো কথাই বলেছেন, আমার ভালোর জন্যই বলেছেন, কিন্তু বলার ভঙ্গিমার মধ্যেও অনেক কিছু নির্ভর করে। আমাকে তো ভালোভাবে বুঝিয়ে বললেই পারতেন, আমি তো আর অবুঝ নেই। আলাবি ভাইয়া হঠাৎ করে স্বাভাবিক কণ্ঠে ছেলেগুলোর মধ্য থেকে কোনো একজনকে উদ্দেশ্য করে বললেন, শাফিন, জুয়ের বান্ধবীকে বাসায় পৌঁছে দিয়ে আয়। আমি বলে উঠলাম, আমরা আলাদা যাব কেন? একসাথে তো এসেছিলাম। এক কথা আমি দুবার বলি না। আমার হাত ধরে আমাকে সাদা রঙের একটা গাড়ির মধ্যে বসিয়ে দিলেন আর নিজে গিয়েও ড্রাইভিং সিটে বসলেন। 1.5 বছর সময়ের ব্যবধানে যেমন পাল্টিয়েছেন তিনি, তেমন পাল্টিয়েছে তার জীবনযাপনের ধরন। বলতে গেলে এখন কিছুটা বিলাসিতা তার মধ্যে বিদ্যমান। এখন আর তাকে তার রয়্যাল এনফিল্ড বাইকে চড়তে দেখা যায় না। আমার ভাবনার সুতো কাটে তার ডাকে। তার দিকে তাকিয়ে দেখি একটা পানির বোতল আমার সামনে ধরে বলছেন, টেক ইট। তার কথায় এখন তাকে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে। পানিটা খেয়ে পুনরায় তাকে ফেরত দিলাম বোতলটা।
তখন আবার আলাবি ভাইয়া একেবারে শান্ত কণ্ঠে বলতে লাগলেন, আচ্ছা, কখন নিজেকে তোমার খুব সাহসী মনে হয়? তার এই ধরনের কথা বোধগম্য হলো না আমার। হঠাৎ করে এমন প্রশ্ন করার মানে কি? তার দিকে আমি প্রশ্নসূচক চাহনিতে তাকালাম। তখন আলাবি ভাইয়া আবার বলে উঠলেন, উত্তর দাও। আমি বললাম, গ্রামের বাড়িতে ছোট ছোট পিচ্চিগুলোর সাথে খেলা করতে গিয়ে যখন ওরা কোনো কিছু পারে না, কিন্তু সেটা আমি পারি, তখন নিজেকে খুব সাহসী মনে হয়। তাহলে এরপর থেকে যদি কোনোদিন আজকের মতো সিচুয়েশনে পড়ে যাও, তাহলে তোমার সামনে থাকা মানুষগুলোকে তুমি তোমার গ্রামের পিচ্চি মনে করবে ওদের শক্তি কম, তোমার শক্তি বেশি। সব সময় রাকিবের মতো খারাপ লোকগুলোকে বুদ্ধি দিয়ে ঘায়েল করবে। ওদের সাথে কখনো কথার পৃষ্ঠে ফটাফট জবাব দিতে যাবে না। কথাগুলো বলে আমার হাতের 5 আঙ্গুলের মাঝের আঙ্গুলটায় একটা রিং পরিয়ে দিলেন। আমি তাড়াহুড়ো করে তার হাত থেকে আমার হাত সরিয়ে নিলাম। ভালোভাবে পরখ করে দেখলাম ডিজাইনের বদলে রিংটার মধ্যে কেমন যেন ধারালো 3টা কাঁটার মতো কিছু একটা রয়েছে। এখন আমি যদি হাতটা মুষ্টিবদ্ধ করে কারো শরীরে সজোরে একটা পাঁচ মারি, তাহলে নির্ঘাত 5 মারার স্থানটায় 3টা ফুটো হয়ে যাবে। আমি একবার আলাবি ভাইয়ের দিকে তাকাচ্ছি, আর একবার আমার হাতের দিকে তাকাচ্ছি। তখন আলাবি ভাইয়া বলে উঠলেন, এটা জাস্ট একটা ছোট সেফটি নিজের জন্য। সবসময় তো আর আমি তোমার সাথে থাকবো না। নিজের সেফটির জন্য সবসময় সাথে কিছু একটা রাখতে হয়, যেমন ধরো ছোটোখাটো স্টিলের ধারালো স্কেল, মরিচের গুঁড়ো, কাটা কম্পাস, আরও কত কি। লোকটার এইরূপ দেখে এখন তাকে অনেকগুলো ধন্যবাদ দিতে মন চাইছে। মাঝে মাঝে তার মধ্যে আমি অনেকগুলো রূপ খুঁজে পাই। মাঝে মাঝে মনে হয় তিনি বহুরূপী নামক উপাধিতে ভূষিত। মাত্র 1.5 বছরের ব্যবধানে কি মানুষ বহুরূপী হয়ে যায়? এর মধ্যে আমাদের মাঝে আর কোনো কথাই হলো না। অবশেষে কিছু সময়ের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। বাসার মেন গেটের সামনে এসে দেখি এখন আলাবি ভাইয়া যাননি। তাই আবার পেছনে হেঁটে গিয়ে তাকে বললাম, ধন্যবাদ। কেন? ধন্যবাদ না দিলে তো আবার খোঁটা দিবেন, বলবেন ম্যানার্স নেই কোনো। বাসায় এসে সব কাজ নিজে একা করলাম। ভাবিকে কাজ করতে দিলাম না। অবশ্য ভাবি একবারই কাজ করতে এসেছিল। সন্ধ্যার দিকেই ভাই অফিস থেকে ফিরে এসে এমন খবর দিল যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, বিশেষ করে আমি। ভাইয়ের ভাষ্যমতে পরশু তার অফিসের কলিগের কোনো একজন রিলেটিভ আমাদের বাসায় আসবে আমাকে দেখার জন্য। পছন্দ হলেই নাকি আংটি পরিয়ে যাবে। এসব শুনে এই মুহূর্তে ভাইয়ার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। কারণ ভাইয়াই আমাকে একদিন বলেছিল, আমি যদি কখনো কাউকে পছন্দ করি তবেই আমাকে বিয়ে দেবে, আর নয়তো আমি যদি সারা জীবনও বিয়ে না করতে চাই তাহলে আমাকে বিয়ে দেবে না। বাবাও আমাকে একই কথা বলেছিল। কালকে অবধিও ভাইয়া আমাদের এই বিষয়ে কিছু বলেনি। আজকে হুট করে অফিস থেকে এসে এসব বলা শুরু করেছে। বাবা বলে উঠল, জুয়ের অভিভাবক এখনও আমি ওকে কোনো মতে এই মুহূর্তে বিয়ে দেব না। আর মনে রেখো, তোমার অভিভাবকও কিন্তু আমি। আরে আরে, তোমরা তো দেখছি আমাকে ভুল ভাবছো। ওদের পছন্দ হলেই হবে নাকি? আমাদেরও তো পছন্দ হওয়া লাগবে। আর দেখতে আসলেই আমার বোনকে আংটি পরাতে দিব নাকি? আসলে কলিগ বলে একসাথে কাজ করতে হয়, তাই আমি না বলতে পারিনি। ওরা জাস্ট কালকে আসবে আর আমরা না বলে দেব। বলবো আমাদের ছেলে পছন্দ হয়নি। আমি ভেবে রেখেছি ওদের কি বলবো। আমি রুমে এসে সাধুকে কল করলাম। প্রথমবার কল করতেই ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে আমাকে বলে দিল, কল এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে। নিশ্চয়ই এখন এই মেয়েটা বসে বসে সাদমান ভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করছে। ওদের প্রেমে আর ব্যাঘাত না ঘটিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। পূর্ণিমা 4টা বিলের পানিকে তার নিজস্ব আলো দিয়ে ঝকঝকে তকতকে করে তুলেছে। বারান্দায় দাঁড়ানো অবস্থায় আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি সাধু কল করেছে। কলটা রিসিভ করার পরে সাধু বলল, এতক্ষণ পরে আমার কথা আপনার মনে পড়ছে? সেম টু ইউ। তা এত বর্ষ পরে আমার কথা মনে হলো কেন? ফালতু আলাপের লেগা কল দেই নাই তোরে। শোন, পরশু বাসায় আসিস। কেন? পরশু কি তোর বিয়া নাকি? না, তোর দাদার বিয়া। ছি ছি, এইডি কইস না বোন। আমার দাদি শুনলে কবরের থেকে আইয়া আমার দাদার লগে মারামারি কইরা যাইব। আফটার অল ওনাকে লাভ ম্যারেজ বইলা কথা। তোর দাদা দাদিও প্রেম করে বিয়ে করছিল? হ। আচ্ছা, তোর ফ্যামিলিতে কোন বান্দাটা প্রেম করে বিয়ে করে নাই আমার একটু কত? শোন, আমার দাদা দাদি, আমার বাপ মা, আমার চাচা চাচি সবাই প্রেম করেই বিয়ে করছে। প্রেম আমাদের রক্তে রক্তে শিরায় শিরায়, বুঝছস? তাই তো আমিও এই পথ ধরছি। বংশের নাম রক্ষা করতে হইব তো। তাহলে তোর জন্ম না নেওয়া বাচ্চাগুলিরে আগেই কয়া দিস যেন প্রেম করে বিয়ে করে। না না, এই রিস্ক নেব না। তাইলে দেখা যাবে পেটের মধ্যে থাকতেই প্রেম শুরু করছে। ওই বলত, পেটে থাকতে আবার প্রেম শুরু করে কেমনে? এইবার আমার কথা শোন। আচ্ছা ক। সাধুকে নিয়াজ ভাইয়ের বলা সব কথাগুলো বললাম। বিয়ে যে হবে না তাও বললাম। সব শুনে সাধু বলল, দোস্ত তুই শিওর তো বিয়ে হবে না? 200% শিওর।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরশুদিন সকালে তোর বাসায় হাজির হয়ে যাব। এবার খেলা হবে মামা। অনেক দিন ধরে জীবনে কোনো বিনোদন পাই না, পরশু একটু বিনোদন পাওয়া যাইব। কেমনি? তোদের বাসায় আসলেই দেখবি সাধুস কেরামতি। ঠিক আছে, তুই তোর কেরামতি নিয়ে থাক, আমি ঘুমামো। জানি তো কেমন ঘুম ঘুমাবা। জানো যখন এত কথা কসকে, ফোন রাখ। আর কেউ জানুক আর না জানুক, আমার এই প্রিয় মানুষটা ঠিকই জানে আমি যে প্রতি রাতে একা একা আমার বর্ষণ সঙ্গীর সাথে কথা বলায় ব্যস্ত থাকি। তাকে নিয়ে যে আমার কত পাগলামি তা এই মেয়েটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানে। আজ সকালে সাধু এসেছে, ওকে দেখে তো মনে হচ্ছে কোনো পার্লারের মেয়ে এসেছে আমাকে সাজাতে। ইয়া বড় একখানা ব্যাগে করে ও ওর সব মেকআপ কিট নিয়ে এসেছে। মনে হচ্ছে ও যদি পারতো তাহলে বস্তায় করে ওগুলো নিয়ে আসতো। বিকেলে দেখে সাধু বসে পড়েছে আমাকে সাজাতে, কিন্তু আমাকে কিছুতেই আয়না দেখতে দিচ্ছে না, চোখটা অবধি খুলতে দিচ্ছে না। বারবার বলছে চোখ খুলে নাকি সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। এতক্ষণে বুঝতে পেরেছি ও আমার হাতে পায়েও ঘষা মাজা করছে, মানে বোধগম্য ভাষায় বলতে গেলে মেকআপ। প্রায় 3 ঘন্টা বাদে আমাকে সাধু ঘষা মাজার থেকে মুক্তি দিল। মনে মনে ভাবছি সামান্য দেখাতে এত মেকআপ কেন দিল। যাই হোক, বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম নিজেকে দেখার জন্য। আয়নার সামনে যেতে নিজেকে নিজে চিনতে না পেরে জোরে চিৎকার করে বসলাম। নিজেকে ভালো করে পরখ করে সাধুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলাম। কি বেবি, কেমন লাগলো আমার কেরামতি? আমি সাধুকে কটমট করে বললাম, তোর এই কেরামতিওয়ালা মাথার চুল যদি আমি একটাও রাখছি তো আমার নাম জুই না। ওকে কথাটা বলে চুল ছেঁড়াছেড়ি অভিযানে নেমে পড়লাম। ওর হিজাব টানাটানি করে খুলে ফেললাম। খাটের এপাশ ওপাশ করছি সাধুকে ধরার জন্য। এক পর্যায়ে সাধু হাঁপিয়ে হাঁপিয়ে বলে উঠল, শোন শোন, আমার কথাটা শোন। ওর সাথে আমিও হাঁপিয়ে উঠেছি, তাই ছোটাছুটি বন্ধ করে বড় বড় দম নিয়ে ওর দিকে কটমট করে তাকিয়ে বললাম, কি শুনবো? আরে রিল্যাক্স, দেখ তোরে পেতনি সাজ মানে কালো বর্ণের সাজ দিয়ে কিন্তু তোরই উপকার করলাম। যে বা যারা তোরে দেখতে আইব তাদের মন মানসিকতা কেমন তা এই কালো বর্ণ আমাদের বুঝাই দিব। তার উপর প্লাস পয়েন্ট হলো তারা যদি ধলা চামড়ার মানুষ পছন্দ করে থাকে, তোরে তো তাইলে এমনিও পছন্দ করব না। তোরে যে ভালোবাসার সে তামাটে বর্ণের তুইটাকেই ভালোবাসবে। এখন তুই খালি ওনাগো সামনে তোর এই আঁকাবাঁকা দাঁত কয়টা নিয়ে না ভেটকালেই হইল। কি বুঝলি? সাধুর দিকে তাকিয়ে মুচকে হাসি হেসে বললাম, এইটাই বুঝলাম যে তোর মাথায় সার ইদানিং একটু বেশি বেশি পড়তেছে। আমাদের কথার মাঝে রুমে ভাবি আর ভাইয়ার আগমন হলো। ভাইয়া বলল, শোন, ওরা সবাই আসবে না। ওরা চায় ছেলে মেয়েরা আগে একজন আরেকজনকে দেখুক। ছেলে মেয়ে একে অপরকে পছন্দ হলেই বড়রা আগাবে। ছেলে এখন আপাতত একা মিট করবে। কেবল ছেলেই একা আসবে বাসায়? আরে বলো চেমড়ি, কোনোদিন দেখছস পাত্রেরে একলা ঢিং ঢিং করতে করতে পাত্রের বাড়ি আইতে? নিশ্চয়ই বাইরে কোথাও দেখা করার কথা কইছে, তাই না নিয়াজ ভাইয়া? কারেক্ট কথা। জুই, তুই আমার বোন হলে কেমনে? আরে এত কিছু ভাইবা বলছি নাকি? আচ্ছা তাহলে বের হয়ে পড় এখন।